শ্রী উদয়ন গুহ মহাশয় আছেন, আমাদের গোয়ালপুরের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী সাহেব আছেন, আমার খুব প্রিয় আমাদের ইসলামপুরের বিধায়ক চৌধুরী আব্দুল করিম সাহেব আছেন, আমাদের এসিএস এডিশনাল চিফ সেক্রেটারি নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছেন, আমাদের ডিএম সাহেব আছেন, চিফ ইঞ্জিনিয়ার সাহেব, আমার কাউন্সিলর সব আছেন, এবং সর্বোপরি আপনারা যারা আপনার সামনে বসে আছেন সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে আজকের এই উদ্বোধনী কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য অনেক অভিনন্দন জানাচ্ছি। সত্যি আজকে আমাদের কাছে ইসলামপুরবাসীর কাছে আজকের দিনটা খুবই আনন্দের দিন আছে। আজকে আমাদের এখানে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের মন্ত্রী এনবিডিডি মন্ত্রী শ্রী উদয়ন গুহ মহাশয়ের উদ্যোগে আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে এই নেতাজি সুভাষ মঞ্চে। 6,90 লক্ষ টাকা ব্যয়ে এই অডিটোরিয়াম এখানে হচ্ছে। সত্যি এর আগে 34টা বছর একটা সরকার ছিল, কিন্তু এনবিডি নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বলে কোনো ডিপার্টমেন্ট ছিল না, একটা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ ছিল, সেটাও নামকে বাঁচতে ছিল। আজকে এনবিডিডি থেকে 2011 মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে এই এনবিডিডি করার পরে এই 14 বছরে আনুমানিক 10,000 কোটি টাকার উপরে কাজ হয়েছে নর্থ বেঙ্গলে, 10,000 কোটি টাকার উপরে। আজকে অনেকদিন ধরে নেতাজি সুভাষ মঞ্চটা ভাঙা অবস্থায় ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে সবসময় হতো, এখানে অনেক সাংস্কৃতিক দিকে যারা আছেন তারা আমার সামনে বসে আছেন, তারা বারবার আমাকে বলতো, দাদা কবে হবে কবে হবে, আপনার নেতাজি সুভাষ মঞ্চটা কবে হবে। একটা মুক্ত মঞ্চ আমরা করেছিলাম, কিন্তু মুক্ত মঞ্চের সমস্যা ছিল বাইরের সেট নেই। বাইরে সেট করতে গেলে যারাই প্রোগ্রাম করেন বাইরে সেট করলে ওনাদের 40-50 হাজার টাকা সেট করতে লেগে যায়। তো খুব ভালো লাগছে যে আজকে এই ভিত্তিপ্রস্তর এখানে আজকে আমাদের উদয়ন গুহ মহাশয় এখানে রাখবেন ভিত্তিপ্রস্তর। আমরা সবাই আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব এজেন্সি যেই কাজ পেয়ে থাকুক না কেন এই নেতাজি সুভাষ মঞ্চকে ওনারা তৈরি করে দেবেন। এখানে আমরা জানি অনেকগুলা গভর্নমেন্ট প্রোগ্রামও এখানে হতো এক সময়, ইলেকশনের ট্রেনিং সব এই নেতাজি সুভাষ মঞ্চ হতো। কেন দিস ওয়াজ দ্য অনলি অডিটোরিয়াম ইন ইসলামপুর, একটা আর অডিটোরিয়াম নেই। তো খুব ভালো লাগছে। আমি সত্যি নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আমাদের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ মহাশয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি আমাদের ইসলামপুরে এই নেতাজি সুভাষ মঞ্চটা উনি করে দিচ্ছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সত্যি আর ধন্যবাদ জানাই ইসলামপুর পৌরসভা পৌরপিতাকে। আমরা মঞ্চে আহ্বান করছি আরেকজন মানুষ ইসলামপুর। আচ্ছা, এবারে আমরা মঞ্চে আহ্বান করছি আমাদের উত্তর দিনাজপুরের জেলা শাসক সদস্য মাননীয় সুরেন্দ্র কুমার মিনা মহাশয়কে মঞ্চে আহ্বান করছি ওনার মূল্যবান বক্তব্যের জন্য। নমস্কার। আজকে আমাদের জন্য স্পেশালি আমাদের জেলার জন্য খুবই ভালো দিন আছে। আমরা দেখতে পাচ্ছি সকালবেলা থেকে আমরা এখানে আমাদের অনারেবল মিনিস্টার আছে শ্রী উদয়ন গুহ স্যার, আপনি অনেক সকালবেলা থেকে উনি আমার মধ্যে ক্লান্ত হয়ে গিয়েছেন। আর একাধিক স্কিম উনি গতকাল অন্য জেলাতে করেছেন, আজকে আমাদের জেলাতে খুব ভালো ভালো স্কিম, কিছু স্কিমগুলো আমাদের ফাউন্ডেশন স্টোন হচ্ছে, কিছু ইনোভেশন হচ্ছে। তো আমি স্যারকে এন্টায়ার এনবিডি টিম আছে, আমার এসিএস স্যার भी এখানে উপস্থিত আছেন, और এনবিডি যতগুলো আমাদের অফিসার আছে সকলকে আমি ধন্যবাদ জানাবো কি এখানে স্কিমগুলো হচ্ছে। তার পাশে আমাদের জেলার একজন অন্য এমআইসি আমাদের জনাব গোলাম রব্বানী স্যার এখানে উপস্থিত আছে, ওনাকে ধন্যবাদ আমি জানাবো এখানে। তার পাশে আমাদের খুবই সিনিয়র অভিজ্ঞ মানুষ আমাদের অনারেবল এমএলএ ইসলামপুর জনাব আমাদের করিম চৌধুরী সাহেব, ওনাকে এখানে ধন্যবাদ, উনি এই প্রোগ্রামের মধ্যে উপস্থিত আছেন। তার পাশে আমাদের শ্রী কনাইলাল আগরওয়াল সবসময় উনি আমাদের কাছে থাকেন মানুষের নানা রকম ডেভেলপমেন্ট কাজের জন্যে, কি কোথায় কি পরিষেবাগুলো ওরা ইমপ্রুভ করা যেতে পারে। গভর্নমেন্ট নানা রকম পরিষেবা দিচ্ছে, বাট সবসময় অনেক জিনিসগুলো জনপ্রতিনিধির মাধ্যমে আমাদের কাছে আসে। আমরা চেষ্টা করি কি
মানুষের সব সমস্যাগুলো মেটে। এই পাশে পাশে আমাদের এসিএসআর আছে, আমার এসডিও থেকে শুরু করে অন্যান্য যারা উপস্থিত আছে সকলকে আমি ধন্যবাদ জানাবো। আমি বেশি কিছু বলবো না, क्योंकि আমি জানি এই নেতাজি যে মঞ্চ এখানে হচ্ছে, আমি 2-3 বার এখানে ভিজিট করেছিলাম। যেরকম কানাল লাগরওয়ালা বলেছেন, আমরা যখন আসতাম জব্বার এখানে আছে, ওই আমাকে জিজ্ঞাসা করতো মাঝে মাঝে কি কখন এখানে হবে। তো আজকে এই শুভ দিন আছে, ফাউন্ডেশন স্টোন আজকে এখানে হচ্ছে। আমাদের সবার জন্য খুবই খুশির খবর আছে, স্পেশালি ইসলামপুরে যারা মানুষ আছে তাদের জন্য সমস্ত রকম অনুষ্ঠান, কালচার প্রোগ্রাম থেকে শুরু করে এডুকেশনাল রিলেটেড অনেক জিনিসগুলো হবে এই মঞ্চের মাধ্যমে। তো আমি আপনাদের জন্যকে সকলকে আমি আমাদের যে সুযোগ করেছে সকলকে আমি ধন্যবাদ জানাবো, ওর আশা করবো কি খুব তাড়াতাড়ি এটা হবে, আপনারা নানা রকম অনুষ্ঠান এখানে করতে পারবেন। আর আমি স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি আমাদের অনারেবল এমআইসি স্যার। উনি গতবার যখন এসেছিলেন উনি নিজেই এসেছিলেন, টাইম খুব ব্যস্ত ছিলেন, তারপরে উনি ওনার এসিএসআর भी আমার সঙ্গে এসেছিলেন। তো উনি কথা দিয়েছিলেন খুব তাড়াতাড়ি হবে। তো আজকে বাস্তব রূপে এটা হতে যাচ্ছে এখানে। তো এটাই আমি ধন্যবাদ জানিয়ে সকলকে, যারা আয়োজন করেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় জেলা শাসক মহাশয়কে। এবার মঞ্চে আহ্বান করছি আমাদের ইসলামপুর শহরে এই পাবলিক হতে যারা আরেকজনের যারা অনবদ্য কৃতিত্ব রয়েছে, আমাদের ইসলামপুরের বিধায়ক সদস্য আব্দুল করিম চৌধুরী সাহেব, ওনাকে মঞ্চে রাখছি। একটা জোরে করে তালে দিই মঞ্চে। हाँ पूरा सचिन पूराटा আজকের মধ্যে ইসলামপুরে যে অনুষ্ঠানটি আয়োজন হয়েছে, এটা বহুত দিনের পর এরকম অনুষ্ঠান আমি কোনো প্রকল্পে দেখিনি। আই এম ভেরি হ্যাপি যে আমাদের উত্তরবাংলার উন্নয়ন দপ্তরের মন্ত্রী আমাদের উদয়ন গুহ মহাশয়, মাননীয় উদয়ন গুহ মহাশয়, উনি পুরো উত্তরবাংলার টিমটাকে সঙ্গে নিয়ে চলে আসতেছেন। শুধু ইসলামপুরের জন্য নয়, উত্তর দিনাজপুরের জেলাটার যেখানে যে প্রকল্পগুলো উনি কোথায় দেখেছিলেন সেগুলো ইসলামপুরে আমাদের যে প্রকল্প নিয়ে আজকে উনি এসেছেন, ওনাকে আমি অশেষ ধন্যবাদ জানাই। অত বড় প্রকল্প যেটা আমাদের বহুদিন ধরে পড়েছিল, সেখানকার সমস্ত আমাদের ইসলামপুরের শহরের বাসিন্দারা যা ট্রেনিং দিচ্ছিল, শিল্পী তৈরি করেছিল বিভিন্ন সাংস্কৃতিক সংস্থাগুলো, সেখানে সাইজগুলো পড়াতে আমাদের ইসলামপুরের একটা বিরাট দাবি ছিল, যেখানে পাবলিক হল দেওয়ার পর কোনো হল নেই, কোথায় কাজ করবে, টেন্ট লাগে, সিট লাগে, ওরা প্রোগ্রামগুলো করতো। আর এই অনুষ্ঠানে আমি সূত্রিত করলাম যে টিমটা নিয়ে আসছেন উনি আমাদের এইখানে। আমাদের মমতা ব্যানার্জির সঙ্গে চিফ সেক্রেটারি থাকে, আজকে উনি সঙ্গে অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে সঙ্গে নিয়ে আসবেন। উনি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উত্তর দিনাজপুরে যিনি কত ভালো কাজ করে যাচ্ছেন জেলার জন্য, কত পরিষ্কার মন্ডলে কাজ করে যাচ্ছেন, মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, সেই ডিএম আমাদের সঙ্গে আছে। এখানে আমাদের এসডিও ইসলামপুর আছে, এখানে আমাদের চিফ ইঞ্জিনিয়ার উত্তরবঙ্গের উন্নয়নের তখন মন্ডল মহাশয় আছে, এখানে আমাদের মন্ত্রী আছে গোলাম রব্বানি, এখানে আছে আমাদের কানিয়া আগরওয়াল চেয়ারম্যান, আর আমাদের এখানে আরও বিশিষ্ট লোকেরা আছেন, কনসেলরা আছেন, আমাদের সমস্ত শিল্পীরা এখানে আছেন। মানলাম আমি আপনাদের বলছি যে প্রকল্পটা আজকে আমাদের উদয়ন গুহ মহাশয় করেছেন, তাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। তা বহুদিন ধরে আমাকে শুনতে হচ্ছিল, আমি রিপোর্টারদের কাছে কিছু বলতে পারছিলাম না, কোনো কোশ্চেন করছিল তো আমি কিছু বলতে পারছিলাম না।
টাকার অভাবের জন্য, কারণ 1 কোটি আমাদের একটা জেলাতে একটা বিধানসভা কেন্দ্রে 5 কোটি টাকা স্যাংশন হয়, আর এইগুলো 5 কোটি একটা ব্লক বা আর কিছু কাজগুলো করা যায়। কিন্তু 5 কোটি করে যে প্রকল্পগুলো ছিল সেগুলো আমাদের বেশি করা যায়, আবার ডিপিআর বাড়াতে হয়, 3 কোটি 4 কোটি বাড়াতে হয়। এটা আমাদের পেন্ডিং প্রয়োজন টাকার অভাবে। আজকে টাকা বা আমাদের উত্তরবঙ্গ মন্ত্রী আমাদের চেষ্টা করে টাকা ব্যবস্থা করে আর করে 6 কোটি 90 লাখ টাকা, মানে 7 কোটি টাকা এইটা প্রকল্প আজকে উনি ভিত্তি স্থাপন করবেন। ফাউন্ডেশন লেইং সেরেমনি আজকে হচ্ছে ইসলামপুরে। কার আমাদের পাবলিক হলের জায়গায় যে আপনার সুভাষ মঞ্চ বলে দিয়েছি। আমি খুব খুশি হয়েছি। करीम चौधरी बहुत किया है, करीम चौधरी बहुत खुश हुआ, करीम चौधरी बहुत खुश हुआ। এটা নিয়ে বলছি আপনাদের জন্য যে এটা আমার আন্তরিক দাবি ছিল। আমি বারবার লিখছি, চিঠি পাঠিয়েছি আমি উত্তর কন্যাতে আমাদের একটা সেক্রেটারিয়েট, যে মমতা ব্যানার্জির সেক্রেটারি নবান্ন আছে, আমাদের উত্তর কন্যাতে আমাদের সেক্রেটারি আছে, যেখানে আমাদের উত্তরায়ণ ভয়ে বসেন। ওনার জন্য এই সমস্ত 8টা জেলা ওনাকে দেখতে হচ্ছে। আমি এই জন্য বলছি যে মোগাম্বো খুশুয়া না, এটা করিম চৌধুরী খুশুয়া, এটা করিম চৌধুরী খুশুয়া। এই জন্য আমি ওনাকে বহুত ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি উনি আছেন এখানে, আমাদের ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যেটা খুব প্রিয় আমার, I like it very much. আর উনি যে মানুষের সঙ্গে সম্পর্ক রেখে চলছে, একেবারে কালিয়াগঞ্জ থেকে চোপড়া পর্যন্ত। I like it, বহুত পছন্দ করি আমি ওরা। এই জন্য আপনাদের সকলকে আমি আজকে যে অনুষ্ঠানে ওনাকে দেখতে এসছেন, শুনতে এসেছেন, বক্তব্য শুনতে এসেছেন, তারপর এই ভিত্তি স্থাপনটা হবে এখন, তার জন্যে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মিডিয়া ভাইদের বলবো যে আপনারা একটু ভালো করে দেখেন। আর আমি একটা কথা বলে দেবো ডিএম সাহেবকে, আমাদের মন্ত্রীও উন্নয়ন দপ্তরের মন্ত্রীকে, যে আমার একটা ভিত্তি স্থাপন করলাম, যেন ডিলে না হয়, দেরি না হয়, তাই তাড়াতাড়ি জন্য 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে করো। এরকম এজেন্সি হাতে না দেন যে হাত ধরে বসে আছে, এরকম এজেন্সি হাতে দেবেন না। এই জন্যে আপনি ভালো এজেন্সি দিয়ে আমাদের এই কাজটা যত তাড়াতাড়ি পালন করে দেন। এই বক্তব্য রেখে আপনারা সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি, রেবানিকে ধন্যবাদ জানাচ্ছি, কানিয়াকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ধন্যবাদ জানাচ্ছি, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ধন্যবাদ জানাচ্ছি, সকলকে এখানে মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এসডিও ইসলামপুর নতুন আছেন প্রিয়া যাদব, এই আমাদের প্রিয়া যাদব আমার এসডিও, উনি এখানে আছেন। আমি খুব ভালো বলি, শরীর খারাপ থাকা যায়, ওনার সঙ্গে বেশি কন্ট্যাক্ট করতে পারিনি, আসিনি ওনার অফিসে। আমি ওনাকে আমার ইসলামপুরের জন্য ভালো করে কাজ করার জন্য আমি আশা রাখি, কাজ করবেন ভালো। এখনও কারোর কাছ থেকে কোনো বাজে কথা আমি ওর বিরুদ্ধে কোনো কথা শুনিনি যে আমাদের শুনছে না, এসডিও আমাদের কাজ করে না, কেউ এরকম কথা বলেনি। সবাই ওনার কারো বিরুদ্ধে ওনার আমি এসডিও আমার আশীর্বাদ থাকবে যে উনি ভালোভাবে ইসলামপুরকে সবাই জেলা যাবে, যেখানে যাবে ভালো থাকবে, এই আমার কামনা করে বক্তব্য শেষ করেছি। জয় হিন্দ, বন্দে মাতরম। বাচ্চা গেছে। সত্যি আমরা অভিভূত আমাদের শ্রদ্ধেয় বিধায়ক সাহেবের কথা। এবার আমরা মঞ্চে আহ্বান করছি তার মূল্যবান বক্তব্যের জন্য আমাদের রাজ্যের সম্মানীয় মন্ত্রী, আমাদের সকলের প্রিয় ইসলামপুর শহরের শ্রদ্ধেয় গোলাম রাব্বানী মহাশয়কে। জোরে করে দাঁড়াচ্ছি। नमस्कार, प्रणाम, सलाम।
মঞ্চে আমাদের মামা না নিচে করে রাখো সেলফি বিশেষ করে আমার ক্যাবিনেট কালিগ, তারা আমার সবসময় বড় দাদা মনে করি, MIC মিনিস্টার ইনচার্জ অ্যান্ড বিটিডি শ্রী উদয়ন ঘোষ সাহেব, আমাদের এডিশনাল চিফ সেক্রেটারি দুশান্ত নরেলা সাহেব IAS, উনি একটা দক্ষ অফিসার, আমার এক্সপিরিয়েন্স ওনার সঙ্গে অনেক হয়েছে। আর আমার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর সুরেন্দ্র কুমার মিনা, আমাদের দক্ষ অফিসার IAS, তারপরে আমাদের চৌধুরী আব্দুল করিম সাহেব MLA, আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের কানাডা আগরওয়াল সাহেব এই পৌরপিতা এখানকার ইসলামপুর, তারপরে আমাদের SDO DA যাদবজি IAS, অনেক ভালো কাজ করেছেন এখানে, অল অফিসার্স আর আপনারা যারা সবাই আজকে এসছেন, আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। কেন সব থেকে বেশি এই অডিটোরিয়ামের জন্য আমি ফেস করেছি, কেন কোনো প্রোগ্রাম করতে গেলে আমি প্রোগ্রাম করতেই পারতাম না এখানে। আর অনেকগুলো প্রোগ্রাম আমি গোয়ালপুরে নিয়ে করাইছি এটা কমিউনিটি হলটা না হওয়ার জন্য। গোয়ালপুরে আমার কমিউনিটি হল এবার কনফারেন্স হল হয়ে গেছে, যার জন্য ওখানে সুবিধা ছিল, আমি ওখানে করাতাম। যখন উদয়নদা, আমি শুনলাম উদয়নদা আসবেন ইসলামপুর কৃষ্ণগঞ্জ রায়গঞ্জ সার্কিট হাউসে, নারিয়ালা সাহেব আসবেন, DM সাহেব আমাকে বললেন, তুমি না আমি নিশ্চয়ই আসবো। আমি যখন গেলাম তো আমাকে ওই গোড়ে বাবু আর গুরুদাস সাহা, আমাদের অ্যাডভোকেট, কানাডা বোধহয় ওখানে সেদিন ছিলেন না, করিম সাহেব অসুস্থ ছিলেন। তো আমি যখন প্রপোজালটা দেখলাম, এটা ঠিকই যে পয়সা না হওয়ার জন্য অনেকগুলো কাজ হয় না, যেখানে 1,81,000 কোটি টাকা আটকে রেখেছে, আর ডিপার্টমেন্টগুলোতে যে টাকাটা আমাদের এখান থেকে কালেকশন করে নিয়ে যায়, সে টাকাটা আমরা ফেরত পাই না। তো ডেভেলপমেন্টের কাজ করার অনেক অসুবিধা হয়ে যায়। তো আমি উদয়নদাকে একটা রিকোয়েস্ট করেছিলাম যে উদয়নদা এর আগে মন্ত্রী ছিলেন NBTর, আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, আমরা এটা ওনার অ্যাডভাইস নিয়ে আমরা ভেঙে দিয়েছিলাম, কিন্তু তারপর হয়নি হলটা। 5-7 কোটি টাকা লাগবে, আর এটা না দিলে বা ডাঙ্গাপাড়া ব্রিজ যদি না করতে পারেন তাহলে আমার স্কিম কম করে দেন, এখানে স্কিমগুলো করেন। তো উনি বললেন কেন ভাই ঠিক আছে, আমি এই দুটো আগে ধরছি। তো আমি উদয়নদাকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি, আর ইসলামপুরের মানুষকে কংগ্রেচুলেশন জানাচ্ছি যে আপনাদের জন্য এটা উদয়নদা একটা বড় স্টেপ নিয়েছে। আমরা জানি এটা যখন উন্নয়ন পরিষদ ছিল তখন টাকা পয়সা কোনো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেয়নি, 2011-র আগে। 2011-র পরে যখনই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসলেন, উনি আগে একটা ডিপার্টমেন্ট করলেন, সেই ডিপার্টমেন্টের একটা আলাদা মন্ত্রী করলেন। এই মন্ত্রী হওয়ার পর আমি অবাক হয়ে গেলাম যে আজকে 14 বছর 15 বছরে নাই করে 10,000 কোটি টাকা আমাদের এখানে খরচা হয়েছে। এটা আমরা জীবনে আমরা পাইনি, এই 2011 থেকে আমরা পেয়েছি। যার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ দিচ্ছি। ওনার মাধ্যম থেকে আজ সব কিছু আমরা পাচ্ছি। আর বিশেষ করে যে দপ্তরের আমি মন্ত্রী, এখন আমাদের नारियाला साहब আমাকে বললেন कि सर आप जो है हमारा उत्तर कन्ना जो है ये सोलर कर दीजिए। तो हमने उनको बोला कि DM लोगों का ऑफिस कर दिए हैं, हमारा BD ऑफिस कर दिए हैं, SP ऑफिस कर दिए हैं। मुझे उम्मीद है उदयनदा भी बोला हम अपने दफ्तर से वो जो है कोशिश करेंगे वो भी जो है सोलराइज हो जाए आपका उत्तर कन्ना। और साथ साथ हम हमारे दफ्तर से आवार दफ्तर থেকে আমি সাবমার্সিবল পাম্প, কোল্ড রুম, তারপরে আমার সোলার লাইট, সোলার স্ট্রিট লাইট, সোলার ড্রিঙ্কিং ওয়াটার, এগুলো আমরা স্টার্ট করেছি। আর কোল্ড রুমের দরকার কেন আমি ভাবলাম, এখন সবজিগুলো আমাদের কোল্ড স্টোরেজ নাই, মাল্টি চাম্বারের, শুধু কোল্ড স্টোরেজ হয়েছে পটেটো রাখার জন্য। আমি একটা কোল্ড রুম করতে চাচ্ছি, যেটা DM সাহেব প্রপোজাল আমাকে দিয়েছেন। কয়টা 14টা বা 20টা হবে। এই 20টা কোল্ড রুম হলে সবজি, ফল, ফ্রুটস ওটা বাইরে না রেখে ওটা কোল্ড রুমে আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ রাখতে পারেন। যার জন্য কোল্ড রুম প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা বিধানসভাতে আমি করার চেষ্টা করছি। আর ডাঙ্গাপাড়া ব্রিজ নিয়ে আমার একটা বক্তব্য, যখন ব্রিজ টেন্ডার হয়ে গেছে, DPR এর টেন্ডার হয়ে গেল, স্যাংশন হয়ে গেছে অ্যামাউন্ট,
প্রপোজাল দিয়ে দিয়েছেন, তারপরেও যদি কিছু লোক গিয়ে রাস্তা অবরোধ করে আপনার টায়ার জ্বলায়, টায়ার পুড়িয়ে দেয়, আর সাংবাদিকগুলো ওটা নিয়ে নিউজ করে, কার আপনারা বলেন সাংবাদিকগুলোকে আমি বলছি, কোন মানুষ কাজ করতে চাইবে? তখন কাজটা করার পর যদি এরকম হয় তাহলে এটা আনফর্চুনেট। এগুলো জিনিস দয়া করে আপনারা অ্যাভয়েড করেন প্লিজ। আর আমি জানি সাংবাদিকের একটা পক্ষ সবসময় আমার গদি মিডিয়া হয়ে থাকে, তো আমি রিকোয়েস্ট করবো যে যেটা বাস্তব সেটা লেখার চেষ্টা করেন, যেটা অবাস্তব লেখার চেষ্টা করেন না। আর বেশি কিছু না বলে নিজের বক্তব্য এখানে শেষ করছি। জয় বন্দে মাতরম, মমতা জিন্দাবাদ, আমাদের উদয়নটা জিন্দাবাদ, এনপি জিন্দাবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। একটা বিষয় আছে দাদা, এটা ডিক্লেয়ার হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, এটা যখন আমরা কাউকে জানতে চাই সত্যি আমরা চলছি আমরা অনুষ্ঠান, আমরা অনেক আনন্দ এবং সবকিছুর ভালো বিষয় হচ্ছে আমাদের দুটো জিনিসই আমরা পেয়ে গেছি। এই জন্য একটা জোরে করে তাহলে যাইবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। এবার আমরা মঞ্চ আহ্বান করছি, যার বক্তব্য শোনার জন্য আমাদের আগ্রহে বসে রয়েছি আমাদের উত্তরবঙ্গের মাননীয় ভারপ্রাপ্ত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সৈয়দ শ্রী উদয়ন গুহ মহাশয়কে। জোরে করে তাহলে দিয়ে যার মূল্যবান বক্তব্যের জন্য আমরা অধীর আগ্রহে বসে রয়েছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে দিশা আমাদের সামনে তুলে ধরেছেন, সেই দিশাকে সামনে রেখে ইসলামপুরের সুস্থ সংস্কৃতি চর্চার কেন্দ্র হিসেবে নেতাজি সুভাষচন্দ্র মঞ্চের আজকে কাজ তার শুভ সূচনা হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী জনাব গোলাম রব্বানী, উপস্থিত আছেন ইসলামপুরের বিধায়ক জনাব আব্দুল করিম চৌধুরী, এখানকার পৌরসভার পৌরপিতা কানাইয়ালাল আগরওয়াল, আমাদের দপ্তরের এফিশিয়েন্ট অফিসার যিনি আমাদের সব ব্যাপারে গাইড করেন, রাজ্যের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি শ্রী দুষ্মন্ত ইনারিয়াল, এই জেলার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, মহকুমা শাসক শ্রীমতী প্রিয়া চৌধুরী সহ অন্যান্য যারা আধিকারিকেরা আছেন, আমার দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য ইঞ্জিনিয়াররা মঞ্চে আছেন এই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা, আমার সামনে সুধী নাগরিকবৃন্দ, আমি আবার সবাইকে শুভেচ্ছা ও নমস্কার জানাই। এই যে প্রকল্প, প্রথমেই বলে রাখি, অনেকেই তাদের বক্তব্যের মধ্যে দিয়ে বলেছেন, অনেকেই হয়তো বলবার সুযোগ পাননি, কিন্তু মনে মনে আশঙ্কা প্রকাশ করেছেন। আমরা কিন্তু শিলান্যাস করি না, আজকে যেটা হচ্ছে শিলান্যাস নয়। শিলান্যাসের প্রথাটা হচ্ছে, আজকে আমি পাথর গেড়ে রেখে গেলাম যে মাননীয় মন্ত্রী উদয়ন গুহ অমুক দিন আসিয়া শিলান্যাস করিলেন। আমরা যেটা করি সেটা হচ্ছে আগে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল নিয়ে আসি, অর্থ বরাদ্দ হয়, তারপরে টেন্ডার হয়, টেন্ডার হওয়ার পরে ওয়ার্ক অর্ডার হয়, এবং ওয়ার্ক অর্ডার হওয়ার পরে আজকে যেটা হচ্ছে সেটা আজকের থেকে কাজ শুরু হচ্ছে। আমাদের সাথে যেমন আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আছেন, ইঞ্জিনিয়াররা আছেন, তেমনি যিনি কাজ পেয়েছেন এই হলের কাজ করবেন তিনিও মনে হয় সামনে বসে আছেন। আপনি উঠে দাঁড়ান, আপনি যে কাজ করবেন সেটা আমি আপনাকে বলছি যে যত শীঘ্রই সম্ভব এই সপ্তাহের থেকেই আপনি কাজ শুরু করবেন, এবং কাজের একটা নির্ধারিত সময় আছে। কাঁচা কাঁঠালকে পিটিয়ে পাকালে পারে তার স্বাদ ভালো হয় না, তেমনি যদি মনে করেন যে
এত বড় একটা কাজ 3 মাসের মধ্যে করে ফেলতে হবে, তাহলে 6 মাস বাদে আবার আমাদের কাছে গিয়ে ধর্ণা দেবেন যে কাজের মান খারাপ হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা হবে। এবং এই ভদ্রলোক এর একটা বিয়ে হয়েছে, আমার দিনহাটাতে একটা অডিটোরিয়াম তিনি করেছেন, কুচবিহারে রবীন্দ্র ভবন তিনি করেছেন, হলদিবাড়িতে রবীন্দ্র ভবনের সংস্কার এবং সেখানে এসি হচ্ছে তিনি করছেন, কুচবিহার কলেজে অর্থাৎ আচার্য বজেন্দ্রনাথ শীল কলেজে যে একটা আধুনিক অডিটোরিয়াম হচ্ছে উনি করছেন। অর্থাৎ সব মিলে অভিজ্ঞতাটা আছে বলে উনি কাজটা পেয়েছেন। হ্যাঁ, ধূপগুড়িতেও উনি কাজ করেছেন। আর আমি ধরুন এই যে আপনি উঠে দাঁড়িয়ে বললেন, আপনি তো সাংবাদিক মনে হয়, যে এটার এই ব্রিজটা ডিপিআর হয়েছে, টেন্ডার হয়নি। ডিপিআর হয়েছে, কাগজ ফিনান্সে পাঠানো হবে, ফিনান্স থেকে অ্যাপ্রুভাল আসবে, তবে আমরা টেন্ডার যেতে পারবো। যতক্ষণ না ফিনান্স থেকে ওটা অ্যাপ্রুভ হয়ে আসছে, কারণ আমার বা আমার অ্যাডিশনাল চিফ সেক্রেটারির এখতিয়ার হচ্ছে আমরা 3 কোটি টাকা পর্যন্ত একটা কাজ ফিনান্সের কাছ থেকে অ্যাপ্রুভাল না নিয়েই করতে পারি। তার উপরে হলে পরে ফিনান্সের অ্যাপ্রুভালের জন্য আমাদের পাঠাতে হয়। কাজেই এই কাজটা প্রায় 8 কোটি টাকার কাজ। এটা আমি চাইলেই কালকেই করে দিতে পারবো না। আমি এসিএস সাহেবকেও বলেছি যে এটা আপনাকে কেয়ার নিতে হবে, ওখানে গিয়ে যে ফিনান্স সেক্রেটারি আছে তার সাথে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্রুভালটাকে নিয়ে এসে যাতে আমরা টেন্ডার করে কাজটা করতে পারি তার বন্দোবস্ত করতে হবে। অর্থাৎ এর মধ্যে কোনো ভাওতার ব্যাপার নেই, মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার ব্যাপার নেই। আমি ব্যক্তিগতভাবে একটা জিনিসে বিশ্বাস করি, বা ছোটবেলার থেকে আমাকে শেখানো হয়েছে, যে একটা সুস্থ সমাজ গড়তে হলে সবচাইতে আগে যেটা দরকার সুস্থ সংস্কৃতি। আর সুস্থ সংস্কৃতির জন্য দরকার ওই একদিন 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন পালন করলাম কি একদিন নজরুলের জন্মদিন পালন করলাম, এ করে সুস্থ সংস্কৃতির চর্চা করা যায় না। সুস্থ সংস্কৃতির চর্চার জন্য এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতে হয়। তার জন্য একেবারে ছোটদের থেকে এই শিক্ষাটাকে যদি চালু করা যায়, যদি বাড়িতে বাড়িতে এই চর্চাটাকে পৌঁছে দেওয়া যায়, তাহলে পরে আজকে আমাদের কাছে যেটা অ্যালার্মিং হয়ে গেছে, যুব সমাজকে ভুল পথে পরিচালিত করা, আমাদের পরবর্তী প্রজন্মকে ভুল পথে পরিচালিত করা, তারা যাতে ভুল জায়গায় পা দেয় তার জন্য তাদের সামনে নানা রকম প্রলোভন তাদের সামনে ঝুলিয়ে তাদেরকে ভুল পথে পরিচালিত করবার চেষ্টা হয়। তার মধ্যে যেমন ব্যক্তি স্বার্থ থাকে তেমনি রাজনৈতিক স্বার্থ থাকে। সেই স্বার্থগুলোকে চরিতার্থ করবার জন্য আজকে যারা এই ধরনের কাজ করছেন বা তাকে মদত দিচ্ছেন, সেটাকে আটকাতে গেলে একটা যুবক বা একটা যুবতী তার মনে যদি এই সংস্কৃতির সুস্থ সংস্কৃতির বীজটাকে আমরা বপন করতে পারি, তাহলে এটাকে অঙ্কুরে আমরা প্রতিরোধ করতে পারবো এবং একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো। তাই যেদিন করিম সাহেব আমাকে বলেছিলেন যে এরকম একটা হল, এটা একবার শিলান্যাস হয়েছিল হয়তো কি স্যাংশন হয়েছিল, তারপরে আর এটা কাজ হয়নি। সেদিনই আমরা অফিসে গিয়ে তারপরের দিন দেখেছিলাম যে ওটার অ্যাডমিনিস্ট্রেটিভ, যদিও প্রায় 7 কোটি টাকা খরচ, কিন্তু ওটার আর নতুন করে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালের দরকার হবে না, ওটার আগেই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল আছে। এবার আমাদের টাকাটা খরচ করা নিয়ে ব্যাপার। আমরা সাথে সাথে এসিএসের সাথে কথা বলে আমাদের দপ্তরে যে টাকা আমরা বন্টন করেছি তার হিসেব বের করে আমরা এই টাকাটা বরাদ্দ করেছি। এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। এটা মনে করুন এখন কাজটা শেষ করা। এই কাজটা যেদিনই শেষ হবে, হয়তো উদয়ন গুহ নাও আসতে পারে, হয়তো উদয়ন গুহ নাও থাকতে পারে, কিন্তু এটা জেনে রাখবেন যে ইসলামপুরবাসীর কাছে এই অডিটোরিয়াম নেতাজি সুভাষ মঞ্চ শুরু হয়ে গেল আজ থেকে, এবং যেদিন শেষ হবে কেউ না কেউ এসে এটা শুভ উদ্বোধন করবে।
আমি শুধু দুই একটা কথা বলি, যেটা আমার ব্যক্তিগতভাবে ধারণা। এই সাংস্কৃতিক চর্চার কিন্তু কোনো ধর্মীয় বিভাজন হয় না। রবীন্দ্রনাথও ছিলেন, নজরুলও ছিলেন। আমি শুধু রবীন্দ্রনাথের কথা বলবো, আমি শুধু রবীন্দ্রনাথের সাথে যারা বা রবীন্দ্রনাথের ধর্মের সাথে যাদের মিল আছে, যদিও রবীন্দ্রনাথ হিন্দু না, তিনি ব্রাহ্ম ছিলেন, তবু আমি যদি মনে করি যে এই মঞ্চে শুধু হিন্দুরা উঠবে, অন্য ধর্মের মানুষদের উঠতে দেব না, তাহলে মনে করতে হবে যে আমরা যে চেষ্টাটা করলাম সেটা বৃথা গেল, জলে গেল। এই ধরনের চিন্তা ভাবনা আমি আশা করি ইসলামপুরবাসী কখনো মাথায় স্থান দেবেন না। এই যে সাংস্কৃতিক চর্চা বা সাংস্কৃতিক কেন্দ্র, এর কোনো ধর্ম হয় না। এটা সেই ধর্ম যে ধর্ম জাতিকে এগিয়ে নিয়ে যায়। সেই ধর্মটাকে আমাদের সবাই মিলে পালন করতে হবে। সবাই মিলে সেই কাজ যাতে আমরা করতে পারি, সেই ব্যাপারে ইসলামপুরবাসীরা সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এ বিশ্বাস আমার আছে। একটা কথা, এই যে ধর্মীয় বিভাজন করবার চেষ্টা হচ্ছে, এখানে আসবার আগেও টিভিতে দেখে এলাম যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে গদির থেকে, ক্ষমতার থেকে সরাতে পারবে একটি বিশেষ ধর্মের মানুষের ঐক্য। সেই যারা এটা ভাবছেন তারা মনে হয় বাঙালিকে একটা অনৈক্যের পথে ঠেলে দিচ্ছেন, বাংলাকে একটা ভুল পথে পরিচালিত করছেন। আমার একটা ধর্ম আছে, সুযোগ পেলে হয়তো সেই ধর্মীয় স্থানে আমি যাই, যদিও সময় খুব কম পাই, কিন্তু আমার কিছু কিছু রীতিনীতি আছে যেগুলো, আমি কখনো কোনো পরীক্ষা দিয়ে হিন্দু হইনি, আমি কোনো পরীক্ষায় পাশ করে হিন্দু হইনি। আমার বাবা মা হিন্দু ছিলেন, আমি একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছি, তাই আমি হিন্দু। আবার করিম সাহেবও কোনো পরীক্ষা দিয়ে তিনি মুসলিম হননি, ইসলাম ধর্মের মানুষ হননি। তার পূর্বপুরুষেরা ইসলাম ধর্মের মানুষ ছিলেন বলে সেই পরিবারে জন্মে করিম সাহেব তিনি মুসলমান হয়েছেন। তা আমরা ধর্ম পালন করি, ছোটবেলার থেকে শিখে এসছি। মানি না মানি কিছু সংস্কার মনের মধ্যে আছে, সেগুলোকে মানতে হয়, পালন করতে হয়, পরিবারের অন্য সদস্যদের জন্য পালন করতে হয়। সবাইকে সেই নিজের নিজের ধর্মটাকে পালন করতে হবে। ধর্ম পালন করে কিন্তু আমি কাকে আমার প্রতিনিধি করব, কে আমার হয়ে কথা বলবে, কে আমার হয়ে কাজ করবে, সেটা কি ধর্ম ঠিক করে দেবে? আজকে করিম সাহেব হচ্ছে তার মধ্যে একজন, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ঝগড়া করেন, তাকে আমরা দেখেছি। এগুলো হচ্ছে এই যে দাবিটা, এ দাবি তো তিনি করেছেন ইসলামপুরের মানুষের জন্য, কোনো বিশেষ ধর্মের মানুষের জন্য তো করেননি। তিনি তো আমাকে মসজিদের কথা বলেননি, তিনি তো আমাকে মাদ্রাসার কথা বলেননি, তিনি কোনো ঈদগার কথা বলেননি। পাশাপাশি কানাইয়ালাল আগরওয়ালও আমাকে কোনো মন্দিরের কথা বলেননি, শ্মশানের কথা বলেননি। দুজনে মিলেই এই মঞ্চের কথা বলেছেন, যে মঞ্চ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে তার মনের শান্তিটা দিতে পারবে। ধর্মীয় স্থানে না গিয়েও অনেকে ধর্মীয় স্থানে গিয়ে মনের শান্তি খুঁজে পান, ধর্মীয় স্থানে গিয়ে পেট ভরে না, ধর্মীয় স্থানে গিয়ে জল তেষ্টা মেটে না, ধর্মীয় স্থানে গিয়ে ছেলে মেয়ের শিক্ষা হয় না, ধর্মীয় স্থানে গিয়ে কারো চিকিৎসা বন্দোবস্ত হয় না, তার জন্য আলাদা ব্যবস্থা আছে। কিন্তু ধর্মীয় স্থানে গিয়ে অনেকের হয়তো মনে একটা আলাদা শান্তি আসে, মনের অনেক দুঃখ জ্বালা সেটা হয়তো ধর্মীয় স্থানে গিয়ে মিটে যায়। তেমনি যারা সুস্থ সংস্কৃতিকে ধর্ম বলে মনে করেন, তারা কিন্তু এই মঞ্চে উঠে সামনে এই হাজার হাজার মানুষের সামনে তাদের মুখের দিকে তাকিয়ে এমন একটা প্রশান্তি তাদের মনে আসে যে তাদের মনের ভেতরকার সব জ্বালা যন্ত্রণা মিটে যায়। আমরাও
এই জ্বালা যন্ত্রণা মেটানোর জন্যই এই মঞ্চ তৈরি করছি, এই মঞ্চের দিকে এগিয়ে এসছি। ধর্ম যদি কোনোদিনও সময় পাই দুর্গাপুজোতে যাব, ঈদেও যাব। এই সামনে মহরম আছে, মহরমে তাজিয়া যখন বেরোবে তখন যাতে কোনো সমস্যা না হয় তার জন্য রাস্তায় দাঁড়িয়ে ওই মহরমের তাজিয়াও দেখব। তেমনি কেউ ঈদের সময় আমন্ত্রণ জানালে, দাওয়াত জানালে তার বাড়িতেও যাব। আমি শুধুমাত্র হিন্দুদের সাথে আছি, করিম চৌধুরীদের সাথে নেই, এই মানসিকতা নিয়ে আমি বা আমরা চলি না বা চলবো না। যেদিন এই পথে চলবো সেদিন আমাদের মৃত্যু হবে, সেদিন আমাদের মনের মৃত্যু, আমাদের মগজের মৃত্যু ঘটবে। এই ঘটনা যাতে না ঘটে আপনারা তার জন্য সহযোগিতা করবেন, শুভেচ্ছা জানাবেন, আপনাদের যারা বয়স্ক তারা আশীর্বাদ করবেন, এবং যাতে আগামী দিনে এই উত্তরবঙ্গের 8টি জেলার মানুষের জন্য কিছু কাজ আমরা করতে পারি, সেই দিকেও যাতে এগিয়ে যেতে পারি তার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি একটা কথা শুধু বলে রাখি, এই যে এত বড় কথাটা বলেছে আমাদের মন্ত্রী, একেবারে বলেছে যে আমার ভাগের টাকা আমি দিয়ে দেবো বলেছি একে ইসলামপুরকে। 36 কোটি টাকা নিয়েছে ও নিজে, আর ইসলামপুর পেয়েছে 25 কোটি টাকা, যদিও আরো 8 কোটি টাকা প্রাপ্য আছে ব্রিজের জন্য, হবে 33 কোটি টাকা, প্রায় সমান সমান। ও কিন্তু ছাড়েনি কিছু। আর এই যে 3 বছর আমি মন্ত্রী, এখনো 3 বছর হয়নি, অর্থাৎ আগস্ট মাসের 3 তারিখে 3 বছর হবে। এই 3 বছর সময়কালের মধ্যে আপনারা শুনলে খুশি হবেন। আগে কি হয়েছে না হয়েছে পুরো হিসেব আমার কাছে নেই, কিন্তু এই 3 বছর সময়ের মধ্যে 297 কোটি টাকা আমরা আপনাদের উত্তর দিনাজপুরের জন্য বিভিন্ন কাজের জন্য খরচ করেছি এবং করে যাচ্ছি। তার মধ্যে আপনাদের এখানে 25 কোটি টাকার উপরে আছে, আর ওই ব্রিজটা স্যাংশন হয়ে গেলে আরো 8 কোটি, অর্থাৎ 33 কোটি টাকা আপনাদের জন্য বরাদ্দ আছে। এই রকম কাজ আরো হবে, শুধু সঠিক মানুষটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেবেন, এই আবেদন করে আপনাদের সবাইকে শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে আমরা জাতীয় সঙ্গীত করবো, তার আগে ভোট অফ থ্যাঙ্কস আমাদের ভগবত দত্ত সংসদ দপ্তর আধিকারিক। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে যে নেতাজি সুভাষ মঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন, যে সমস্ত বিশিষ্ট অতিথিরা সমবেত হয়েছেন, যারা মঞ্চে বসে রয়েছেন, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা তাদের ব্যস্ততম সময়ের মধ্যেও তাদের সময় বের করে তারা যে এখানে এসে উপস্থিত হয়েছেন, তাদের কাছে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবং কৃতজ্ঞতা জানাই যারা মঞ্চের নিচে বসে রয়েছেন প্রত্যেকের কাছে, এবং এই এত সুন্দর অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য এবং অনুষ্ঠানটি সুন্দরভাবে সার্বিকভাবে সফল করার জন্য যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। ইসলামপুরের প্রত্যেকটি মানুষের কাছে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। ইসলামপুরের প্রত্যেক শিল্পীর কাছে, প্রত্যেক সাংবাদিকের কাছে যারা এখানে রয়েছেন এবং যারা সাধারণ দর্শক এখানে বসে রয়েছেন, প্রত্যেকের কাছে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবং আমরা আর কিছুক্ষণের মধ্যেই ভিত্তিপ্রস্তর স্থাপনের যে মূল অনুষ্ঠান সেটি করে আজকের অনুষ্ঠান শেষ করব। কাজের শুভ সূচনা, একদমই তাই, শুধু ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহাশয়। কাজের শুভ সূচনা অনুষ্ঠান করে দিয়ে আজকে আমরা এই অনুষ্ঠান শেষ করব। তার আগে জাতীয় সঙ্গীতের জন্য সকলকে উঠে দাঁড়ানোর অনুরোধ করব। ধন্যবাদ। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা।
জয় হিন্দ। এবার